আসিম মুনির কিংবা শেহবাজ শরীফ মানে পাকিস্তান বলুন বা ইসলামাবাদ, তারা কি এই ইরানের প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে রাজি করাতে পারবে? তিনি দাবি করছেন যে আসিম মুনির আমাদের ডেকে একটি বৈঠকের নামে আমাদের শাসিয়েছেন। তাদের এই বক্তব্য তুলে ধরে যখন নিউ ইয়র্ক টাইমস খবর করে, সেই খবর পাকিস্তান এডিশনে সকালবেলা কাগজ কিনলে পুরো জায়গা ফাঁকা হয়ে যায়, কোনো খবর থাকে না। এটা হচ্ছে পাকিস্তান। পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে শিয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে এই ধরনের আচরণ আপনাকে মানায় না, আপনাকে মানায় না। আপনি বেঈমান আসিম মুনির। 19শে মার্চ সেই বৈঠকে আসিম মুনির তাদের সঙ্গে কি ভাষায় কথা বলেছেন এবং কি রকম ব্যবহার করেছেন তাতেই অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে যে পাকিস্তানের বর্তমান নেতৃত্ব আসলে দোয়াচলা। এই ভিডিওটাতেই একজন পাকিস্তানি শিয়া ক্লেরিক তিনি দাবি করছেন যে আসিম মুনির আমাদের ডেকে একটি বৈঠকের নামে আমাদের শাসিয়েছেন। নিউক্লিয়ার ইস্যু স্থগিত রেখেই যদি হরমুজ প্রণালী খুলে দেওয়া হয় তাহলে ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ ইতিমধ্যেই শেষ হবে, এমনই প্রস্তাব দিয়ে এসেছেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এবার সেই প্রস্তাব আসিম মুনির মারফত পৌঁছে গিয়েছে ওয়াশিংটন ডিসিতে। কি প্রস্তাব? একদম সিম্পল। ইরান জানিয়েছে যদি মার্কিন প্রশাসন হরমুজ থেকে ব্লকেট তুলে নেয় তাহলে ইরানও আর হরমুজ প্রণালীতে কোনো রকম কোনো টোল আদায় করবে না, বরং ওই হরমুজ প্রণালী দিয়ে বিভিন্ন দেশের জাহাজ যাতে নিরাপদে যেতে পারে সেই নিরাপত্তা নিশ্চিত করবে, এমনটাই কথা দিয়ে এসেছে সেই প্রস্তাবে। এবার এই প্রস্তাব মানা হবে হ্যাঁ কি না তা নিয়ে ডোনাল্ড ট্রাম্প তার কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠকে বসেছেন। আর একই সময়ে অন্যদিকে রাশিয়ায় দাঁড়িয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তিনি দাবি করছেন, তিনি বিশেষ করে এই মধ্যপ্রাচ্য পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের আগ্রাসনকেই দায়ী করলেন। পাশাপাশি তিনি এও দাবি করলেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে কথা দিয়েছেন এই পশ্চিম এশিয়া ইরান সহ মধ্যপ্রাচ্যে আবার পুনরায় শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়া সব রকম সাহায্য এবং প্রচেষ্টা চালিয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন যে আসিম মুনির কিংবা শেহবাজ শরীফ মানে পাকিস্তান বলুন বা ইসলামাবাদ, তারা কি এই ইরানের প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে রাজি করাতে পারবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। যদি রাজি করিয়ে দেয় তাহলে কথা দিচ্ছি আমিও আর কখনো বলবো না যে পাকিস্তান দ্বিমুখী ভূমিকা পালন করছে, পাকিস্তান আমেরিকার দালালি করছে। কিন্তু দেখুন ভাগ্যের কি পরিহাস, আমি বলি চাই নাই বলি এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানের ম্যাক্সিমাম লোকজন সে কথাই বলছে। আপনাদের দেখিয়েছি ইরানিয়ান রাষ্ট্রীয় টিভিতে, প্রেস টিভিতে যে প্যানেল বসে সেখানকার যে অতিথিরা এসেছিলেন বিশ্লেষকরা, তারা এই দাবি করছেন যে পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের 15টি শর্তকে 16টি বানিয়ে দিচ্ছে, অথচ আমাদের 10টি যে পয়েন্ট আমরা তুলে ধরেছি সেদিকে নজর দিচ্ছে না। পাকিস্তান ওপেনলি প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করছে, অথচ গোপনে আমাদের সঙ্গে কথা বলতে আসছে। তখন তারা বলতে আসছে তোমরা আমার বন্ধু, তোমরা আমার ভাই, গোপনে আমাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করছে। কেন এই দ্বিমুখী ভূমিকা? কে বলছে? ইরানের সংসদ সদস্য বলছে। আপনারা জেনে গেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে সব জায়গায় এই একই খবর, কিন্তু জানেন এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানের সংসদ সদস্য তিনি যে দাবি করেছেন যে পাকিস্তান অ্যাকচুয়ালি আমেরিকার দালালি করছে, তারা কোনো রকম বিশ্বাসযোগ্যতা নিয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে না। এই কথা তিনি কেন বললেন? এই কথার পেছনে কি গল্প রয়েছে যার জন্য তিনি এই কথা বলে ফেললেন এবং ওপেনলি প্রকাশ্যে টুইট করে জানিয়ে দিলেন? দেখুন, আপনারা দেখছেন রণক্ষেত্র, এখানে খবর বলা হয় না, এখানে খবরের ভেতরের খবর তুলে নিয়ে এসে বিশ্লেষণ করা হয় আর সব কিছু আপনাদের চোখের সামনে খোলসা করে দেওয়া হয়। আজ তাই
আরও একবার পাকিস্তানের এই দ্বৈত ভূমিকা আপনাদের সামনে আমি খোলসা করে দেবো। তারপরেও যদি কেউ কেউ বলেন যে হ্যাঁ আমি ভারতীয় সাংবাদিক সেই কারণে পাকিস্তানের দুর্নাম করছি, আগে না, আমি কোনো দুর্নাম করব না। আজকের এই এপিসোডে আপনাদের আমি দেখাবো যে শুধু গোটা বিশ্ব নয়, পাকিস্তানের অভ্যন্তর থেকেই, পাকিস্তানের ভেতর থেকেই পাকিস্তানের এই মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। সেই বিষয়টাই আপনাদের সামনে আজকে তুলে ধরবো। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন, পাকিস্তানস ডাবল গেম এক্সপোজড। চলুন দেখুন, প্রথম স্লাইডে আমি রেখেছি সেই টুইট, যে টুইটে ইরানিয়ান সংসদ সদস্য, একজন ল মেকার, তিনি পাকিস্তানকে সরাসরি পাকিস্তানকে আমেরিকার দালাল বলে দাগিয়ে দিয়েছেন। হ্যাঁ, তিনি কোট আনকোট এই শব্দ ইউজ করেননি, কিন্তু যে শব্দ তিনি ফার্সি ভাষায় ইউজ করেছেন তা বাংলায় অনুবাদ করলে ঠিক তেমনটাই দাঁড়ায়। যখন প্রথমে ইরান ইন্টারন্যাশনাল একটি হেডলাইন করেছিল, তারা লিখেছিল পাকিস্তান ল্যাক্স ক্রেডিবিলিটি ফর মিডিয়েশন, ইরানিয়ান ল মেকার সেস, বলছে তারা তাদের বিশ্বাসযোগ্যতা হারিয়েছে মধ্যস্থতাকারী হিসেবে। পাকিস্তান কে বলছে? ইরানের ল মেকার। কি বলেছিল অ্যাকচুয়ালি ইরানের ল মেকার? বলছে অ্যান ইরানিয়ান ল মেকার সেড পাকিস্তান ডাজ নট হ্যাভ দ্য ক্রেডিবিলিটি টু মিডিয়েট negotiations the alliance its positions with the interest of the US president. আসলে তো পাকিস্তান আমেরিকার প্রেসিডেন্টের হয়েই কথা বলছে, মানে তাদের ব্যাপারটা তিনি ভালো করে দেখছেন। আমেরিকার ইন্টারেস্ট কোথায় সেটা নিয়ে আসিম মুনিরের মাথা ব্যথা রয়েছে, কিন্তু ইরানের ইন্টারেস্ট কোথায় সেটাতে আমল দিচ্ছেন না। কি বলছে? পাকিস্তান ডাজ নট হ্যাভ দ্য নেসেসারি ক্রেডিবিলিটি ফর মিডিয়েশন, পাকিস্তান তাদের মধ্যস্থতাকারী হিসেবে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। আর এব্রাহিম রেজাই, তার নাম, স্পোকসম্যান ফর দ্য পার্লামেন্ট ন্যাশনাল সিকিউরিটি কমিশন, জাতীয় পার্লামেন্টের তিনি একজন স্পোকসম্যান, মুখপাত্র, রোড অন এক্স অ্যাডিং দ্যাট ইসলামাবাদ টেক্স ইনটু অ্যাকাউন্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ইউএস প্রেসিডেন্ট ইন ইটস পজিশনস। রেজাই অ্যাডেড দ্য পাকিস্তান ইজ আনউইলিং to say that Washington has retreated from its previous proposal. তার যে টুইট ফার্সি ভাষায় তিনি করেছেন সেটা আমি বাংলায় আপনাদের সামনে অনুবাদ করেছি। দেখুন কি বলছে। পাকিস্তান আমাদের ভালো বন্ধু ও প্রতিবেশী, এই একই কথা আব্বাস আরাকচি, তিনি এই যে ফাইনাল যে প্রস্তাব তিনি দিয়ে এসছেন ইসলামাবাদে গিয়ে, দুবার সফর করেছেন। কেন সফর করেছেন গত এপিসোডে আপনাদের বলেছি। তিনি ইসলামাবাদে তার কোনো সফর অ্যাকচুয়ালি ছিল না, ইসলামাবাদকে ভায়া হিসেবে তিনি ব্যবহার করেছেন। তার সফর ছিল ওমানে, মাস্কাটে। ইসলামাবাদ হয়ে তিনি মাস্কাটে গিয়েছিলেন, আবার তিনি ইসলামাবাদে ফিরে আসেন, সেখান থেকে তিনি আবার চলে যান মস্কোতে, রাশিয়াতে। এবার সেখান থেকেও তিনি আবার ইসলামাবাদে ফিরতে পারেন বলেই শোনা যাচ্ছে সেখান থেকে তিনি ইরানে ফিরবেন। কি বলছে? পাকিস্তান আমাদের ভালো বন্ধু ও প্রতিবেশী, এই যে দুবার তিনবার ইসলামাবাদে যাতায়াত করলেন আব্বাস আরাকচি, তার মাঝে এই যে প্রস্তাব দিয়েছিলেন আসিম মুনির, সেবাজ শরীফ এবং ইসাকদার তাদেরকে, মহসিন নকভি তাদেরকে, এই প্রস্তাব দেওয়ার পরপরই তিনি একটি টুইট করে এই একই কথাই বলেছিলেন, পাকিস্তান আমাদের খুব ভালো বন্ধু এবং খুব ভালো একটা পজিশন পাকিস্তান তৈরি করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা বলার। কিন্তু আপনাকে বলে রাখি, এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানের সরকার পাকিস্তানকে কোনো রকমভাবেই মধ্যস্থতাকারী হিসেবে দেখছে না, বরং বার্তাবাহক হিসেবে দেখছে, যাকে ইংরেজিতে বলে মেসেঞ্জার, যাকে আমরা পাতি বাংলায় কিংবা আরও পাতি ইংরাজিতে যদি আপনি বলতে চান কুরিয়ার বয় বলতে পারেন, কিংবা ডেলিভারি বয়, এই হিসেবেই দেখছে। আমি যা বলছি তাই। কি বলছে? কিন্তু আলোচনার জন্য এটি উপযুক্ত মধ্যস্থতাকারী নয় এবং মধ্যস্থতার জন্য প্রয়োজনীয় বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে পাকিস্তানের মধ্যে। তারা সব সময় ট্রাম্পের স্বার্থ বিবেচনা করে এবং আমেরিকানদের ইচ্ছার বিরুদ্ধে একটি কথাও তারা বলে না। উদাহরণস্বরূপ, তারা বিশ্বকে এটা বলতে নারাজ যে আমেরিকা প্রথমে পাকিস্তানের প্রস্তাব গ্রহণ করলেও পরে তা থেকে সরে এসেছিল। পাকিস্তান মিডিয়েটরের ভূমিকা পালন করছে না, মধ্যস্থতাকারী। পাকিস্তানই তো বলেছিল, সেবাজ শরীফ টুইট করে, যে 8ই এপ্রিল থেকে যে শুরু হলো যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির অংশ অবশ্যই লেবাননও, ইনক্লুডেড লেবানন, তার টুইটে ছিল তো। কিন্তু দেখুন, পরবর্তীকালে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়টা অস্বীকার করে, তখন পাকিস্তান কিন্তু মুখ উঁচিয়ে বলতে পারেনি যে
আমাদের এই যে প্রস্তাবে ছিল অবশ্যই লেবানন এই যুদ্ধবিরতির আওতায় আসবে। তারা বলতে পারেনি, সেই বিষয়টাই কিন্তু এখানে তুলে ধরার চেষ্টা করেছেন ইরানিয়ান সংসদ সদস্য ইব্রাহিম রেজাই। তিনি কি বলছেন? তারা এটাও বলে না যে লেবানন ইস্যু বা অবরুদ্ধ সম্পদ বিষয়ে আমেরিকানদের প্রতিশ্রুতি ছিল, কিন্তু তারা তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। মনে করে দেখুন, আমি আপনাদের বলেছিলাম, কারণ এই খবরই বেরিয়ে এসেছিল ইসলামাবাদ থেকে প্রথম দফার বৈঠকের পর, যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের অন্তত একটি প্রস্তাব মেনে নিয়েছে। সেটি হলো যে ইরানের জব্দ করা যে সম্পদ বিভিন্ন দেশে, মধ্যপ্রাচ্যের দেশে তারা রেখে দিয়েছে, সেগুলো অনতিবিলম্বে ইরানকে ফেরত দেওয়া হবে। তাই তো প্রত্যেকটা মার্কিন সংবাদ মাধ্যমে এই খবর ছেপেছিল, কিন্তু দেখুন এখনও সেই সম্পদ ফেরত দেওয়া হয় না। আর সেই কারণেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ওই একই শর্ত তুলে ধরে আবার বলে, এই যুদ্ধ তো খতম হয়ে যাওয়ার কথা, ইতিমধ্যে শেষ হয়ে যাওয়ারই কথা, কিন্তু শেষ হলো না কেন? তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র কথা দিয়ে কথা রাখেনি। তারা বলেছিল জব্দ করা সম্পদ ফেরত দেবে, কিন্তু তারা এখনও দেয়নি। যদি ওই জব্দ করা সম্পদ ফেরত না দেয়, তাহলে আমরাও হরমুজ প্রণালী খুলব না আন্তর্জাতিক স্বার্থে। কি বলছে? একজন মধ্যস্থতাকারীকে অবশ্যই নিরপেক্ষ হতে হবে। কেন বলছেন এই কথা? তার কারণ তিনি মনে করেন পাকিস্তান মোটেই নিরপেক্ষ নয়। সবসময় এক পক্ষের দিকে ঝুঁকে থাকলে চলবে না। সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকে থাকলে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি বলা হয়। ঠিক আছে, এবার আপনাদের দেখাবো যে তিনি এই ধরনের বক্তব্য কেন হঠাৎ করে টুইটে লিখতে গেলেন, কেন এই মুহূর্তে ইরানের ম্যাক্সিমাম রাষ্ট্রীয় টিভি চ্যানেলগুলিতে যে সন্ধেবেলা প্যানেল বসে, সেখানে পাকিস্তানের এই মধ্যস্থতাকারী ভূমিকাকে নিয়ে কেন এত কাটাছেড়া হচ্ছে, কেন এত বিতর্ক তৈরি হচ্ছে, কেন ইরানের জনগণ পাকিস্তানের নেতৃত্বকে, আসিম মুনির, শেহবাজ শরীফকে বিশ্বাস করতে পারছে না, তার বিশদ কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ দ্য প্রিন্ট করেছে। দেখুন গল্পটা কোন জায়গায় নিয়ে গেছে এই নতুন জননায়ক পাকিস্তানের আসিম মুনির। তিনি নিজেকে স্ট্যাবলিশ করেছে কিভাবে জানেন? পেহেলগামে হামলা করে। তার আগে তিনি তাতিয়েছিলেন, মানে ওই মোহাম্মদ আলী জিন্নার কোড ব্যবহার করে সাধারণ মানুষকে তাতিয়েছিলেন। কিন্তু তিনি এই মুহূর্তে ভুলে গিয়েছেন যে মোহাম্মদ আলী জিন্নাও ছিল একজন শিয়া, যে শিয়া সম্প্রদায়ের এই মুহূর্তে প্রায় 35 মিলিয়ন বাসিন্দা রয়েছে পাকিস্তানে। আর তাদের বিরুদ্ধে যে স্ট্যান্ড নিচ্ছে পাকিস্তানি সরকার, বিশেষ করে এই ফিল্ড মার্শাল আসিম মুনির, সেই বিষয়টা নিয়ে যখন নিউ ইয়র্ক টাইমস খবর করে, আর সেই খবর যখন কাগজে ছেপে আসে সকালবেলায়, আর পাকিস্তানিরা সেই খবরের কাগজ কিনে দেখে যে প্রথম পেজের অ্যাঙ্কার সাইট খবরটাই তো উধাও, পুরো ফাঁকা, কিচ্ছু নেই। কি লেখা তার বদলে দুটি লাইনে কিছু লেখা রয়েছে। দেখুন, এটা বেশি দূরে যেতে হবে না আপনাকে। 24শে এপ্রিল এই ঘটনা ঘটে, জুম্মাবার, পাকিস্তানে জুম্মাবার। দেখুন দ্য প্রিন্ট বলছে, অ্যান নিউ ইয়র্ক টাইমস আর্টিকেল গোস মিসিং ফ্রম পাকিস্তান এডিশন, ইটস অ্যাবাউট সেন্সরিং দ্য শিয়া ভয়েস। শুনুন, শুধু ইরানের বাসিন্দারা নয়, এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানে অবস্থিত, মানে পাকিস্তানে বসবাসকারী 35 মিলিয়ন শিয়া সম্প্রদায়ের মানুষজনও কিন্তু এই পাকিস্তানি নেতৃত্ব আসিম মুনির, শেহবাজ শরীফ, মাহসিন নকভি, ইশাক দারদের মোটেই ভালো চোখে দেখছে না। আর তাদের এই বক্তব্য তুলে ধরে যখন নিউ ইয়র্ক টাইমস খবর করে, সেই খবর পাকিস্তান এডিশনে সকালবেলা কাগজ কিনলে পুরো জায়গা ফাঁকা হয়ে যায়, কোনো খবর থাকে না। এটা হচ্ছে পাকিস্তান। দেখুন কি বলছে, the powers that be in Pakistan have decided to censor the anger of its Shia community. কি ছিল এই জায়গাটাতে? এই খবরটি ছিল, হেডলাইন ছিল seared anger in Pakistan. শিয়া সম্প্রদায়ের রাগ, এই মুহূর্তে বিক্ষোভ পাকিস্তানে তীব্র হয়েছে। কিন্তু কেন হয়েছে বলছে, দেখুন, an article about said anger in Pakistan amid the escalating West Asia war has been censored from the front page of the copies of International New York Times in Pakistan Friday. It was allegedly removed by the Tribune that has a partnership to distribute the Times. ভাবুন, যে খবরের কাগজের খবর সরানো হয়েছে, সেই খবরের কাগজের কাছে এই ধরনের কোনো রকম মেসেজ ছিল না, বার্তা ছিল না।
যে তোমাদের খবরের কাগজ থেকে এই এডিশনটা সরিয়ে দেওয়া হয়েছে, পেজ ফাঁকা করে দেওয়া হয়েছে। কোনো ইনফরমেশন ছিল না, তাদেরকে না জানিয়েই এটা করেছে কে? দ্য ট্রিবিউন। ট্রিবিউন হচ্ছে পাকিস্তানে নিউ ইয়র্ক টাইমসের ডিস্ট্রিবিউটর। বুঝতে পারছেন? এই যে শুরুতে লেখা আছে দেখবেন ট্রিবিউন। এই ট্রিবিউন সিদ্ধান্ত নিয়েছে যে এই খবরটা তো সাধারণ মানুষকে পড়তে দেওয়া যাবে না, তাই কি করতে হবে? ছাপার সময় খবরটা উধাও করে দাও। আচ্ছা, এ স্মল ডিসক্লেমার অ্যাট দ্য বটম অফ দ্য ব্ল্যাঙ্ক স্পেস অন দ্য পেজেস সেস, এই যে এই জায়গাটা যে দুটো লাইন লেখা আছে, কি লেখা আছে? বলছে দিস আর্টিকেল ওয়াজ রিমুভড ফর প্রিন্ট বাই আওয়ার পাবলিশিং অ্যালায়েন্স ইন পাকিস্তান। বলছে এই আর্টিকেলটা আমরা মুছে দিতে বাধ্য হচ্ছি, তার কারণ হচ্ছে পাকিস্তানে আমাদের পাবলিশিং অ্যালায়েন্স এই সিদ্ধান্ত নিচ্ছে। দ্য নিউ ইয়র্ক টাইমস অ্যান্ড ইটস এডিটোরিয়াল স্টাফ হ্যাড নো রোল ইন ইটস রিমুভাল। পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে এইখানেই যে নিউ ইয়র্ক টাইমসের এডিটোরিয়ালের কোনো সদস্য এই রিমুভালের সঙ্গে যুক্ত নয়। তাদের কাছে তো কোনো মেসেজই নেই ভাই যে তাদের খবর আমরা এখান থেকে উড়িয়ে দিলাম, তারা জানেও না, সেটা আবার লিখেও দিয়েছে। ভাবুন, চুরি করছে কিন্তু বলে করছে, ভালো চোর। দেখুন কি বলছে, হোয়াইল পাকিস্তান ডিপ্লোমেসি হ্যাজ ওন প্রেজ ফ্রম প্রেসিডেন্ট ট্রাম্প অ্যান্ড আদার লিডার্স, দ্য সেন্স অফ grievance has only deepened among Pakistan estimated 35 million Shias, a minority group often targeted by militant violence. The article that is available online react, অনলাইনে পাওয়া যাচ্ছে আর্টিকেল। শুধু পাকিস্তানে আপনি যাবেন না, এমনি শুক্রবারের ওই যে 24 তারিখের 24শে এপ্রিল ফ্রাইডে, সেই দিনের অনলাইন এডিশন আপনি গিয়ে পড়ুন নিউ ইয়র্ক টাইমসের, এই খবরটা আপনি দেখতে পাবেন। সেখানে পরিষ্কার লেখা হয়েছে যে এই মুহূর্তে পাকিস্তানের নেতৃত্ব ডোনাল্ড ট্রাম্পের কথায় উঠছে নামছে, অন্তত এমনটাই মনে করে 35 মিলিয়ন শিয়া যারা পাকিস্তানে বসবাস করে। আর এর কারণে কি হচ্ছে, আপনার প্রথম দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসিতে যে বিক্ষোভ হয়েছিল, সেখানে দাঁড়িয়ে ওপেন গুলি চালানো হয়েছিল। প্রায় 12 থেকে 20 জন শিয়া সদস্য, মানে শিয়া সম্প্রদায়ের মানুষজন, তাদের প্রাণ হারাতে হয়েছিল ওই ঘটনায়, এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধের শুরুর দিকে, মনে আছে? আর এই শিয়া সম্প্রদায়ের জন্যই কিন্তু ইরান পাকিস্তানকে এখনো বার্তাবাহক, মেসেঞ্জার হিসেবে সুযোগ দিয়ে যাচ্ছে। কিন্তু আর কতদিন দেবে? তার কারণ প্রশ্ন তো উঠতে শুরু করছে। দেখুন কি বলছে, ইটস কলস দ্য ওয়ার এ মেজর ডোমেস্টিক ইস্যুস সেকেন্ড অনলি টু স্কাই হাই ফুয়েল প্রাইসেস অ্যান্ড prolonged electricity cuts. It also point to the possibility of the war regaining sectarian violence. শিয়া সম্প্রদায়ের ওপর লাগাতার ভায়োলেন্স চলছে, আর এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের সবচেয়ে যে বড় শিরোনামগুলি, মানে পাকিস্তান ধুঁকছে, এই শিরোনামে সবচেয়ে বড় পয়েন্টগুলির মধ্যে 3 নম্বরে রয়েছে শিয়াদের ওপর অত্যাচার। 1 নম্বরে কি রয়েছে? 1 নম্বরে রয়েছে স্কাই হাই ফুয়েল প্রাইস, মানে আকাশচুম্বী জ্বালানির দাম। আচ্ছা, 2 নম্বরে কি রয়েছে? 2 নম্বরে রয়েছে ইলেকট্রিসিটি কাটস, মানে দিনের 20 ঘন্টা, মানে 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ইলেকট্রিসিটি থাকে না এই মুহূর্তে পাকিস্তানে, কিছু করার নেই। বুঝতে পারছেন? এই দুটো খবরের পর যদি হেডলাইন পরপর সাজানো হয়, 3 নম্বর হেডলাইনটাই হবে যে শিয়াদের ওপর লাগাতার অত্যাচার। যে শিয়াদের জন্য ইরান পাকিস্তানকে এখনো বিশ্বাস করছে, সেই শিয়াদের ওপর প্রতিদিন অত্যাচারের মাত্রা দ্বিগুণ থেকে দ্বিগুণ হচ্ছে। বলছে পাকিস্তানি জার্নালিস্ট ওয়ার কুইক টু কন্ডেম দ্য সেন্সরশিপ। ফ্রন্ট পেজ অফ New York Times paper in Pakistan is blank. Why? It contains a story about how Pakistan Shias perceives the US-Israel war and our government mediation effort. Unfortunately, Pakistan government decided its citizens won't be allowed to read such scandalous work, journalist Alifa Sohail noted on X. পাকিস্তানি সাংবাদিকরাই এর সমালোচনা করছে, বলছে এই যে আর্টিকেলে অ্যাকচুয়ালি ছিল যে পাকিস্তানের এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধে পাকিস্তানের ভূমিকা এবং হঠাৎ করে তাদের মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করার নেপথ্যে কি কারণ রয়েছে সেসব নিয়ে শিয়া সম্প্রদায়ের মানুষজন কি ভাবছে, তাদের কি মতবাদ, সেই বিষয়টাই কিন্তু লেখা ছিল এই আর্টিকেলটাতে। কিন্তু আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত সরকার এই খবর সাধারণ মানুষকে পড়তে দিতে চায় না, তাই তারা পেজ ফাঁকা করে দিয়েছে। ভাবুন, এটা একটা কারণ দেখালাম, এর চেয়ে বড় কারণ আপনাদের একটা দেখাচ্ছি। দেখুন,
ডিএনএ করেছে। আসিম মুনির আস্ক শিয়া মুসলিম টু লিভ পাকিস্তান। সিনিয়র শিয়া ক্লেরিক ক্লেমস পাক ফিল্ড মার্শাল সেড ইফ ইউ লাভ ইরান গো টু ইরান। দেখুন এই ভিডিওটা ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে, প্রত্যেকটি সোশ্যাল মিডিয়ায় আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওটাতেই একজন পাকিস্তানি শিয়া ক্লেরিক তিনি দাবি করছেন যে আসিম মুনির আমাদের ডেকে একটি বৈঠকের নামে আমাদের শাসিয়েছেন এই ভাষাতে, যদি তোমরা পাকিস্তানের চেয়ে ইরানকে বেশি ভালোবাসো তাহলে অবশ্যই ইরানে চলে যেতে পারো। ঠিক এই ভাষাতে শিয়া সম্প্রদায়ের মানুষজনদের, ধর্মগুরুদের ডেকে ডেকে নিয়ে এসে এই ভাষাতেই শাসিয়েছেন কে? পাকিস্তানের ফিল্ড মার্শাল, এই মুহূর্তে সর্বা আসিম মুনির। দেখুন কি বলছে পাকিস্তান আর্মি চিফ জেনারেল সৈয়দ আসিম মুনির হেল্ড এ মিটিং উইথ সিনিয়র শিয়া ক্লেরিক্স অন মার্চ 19। তার অনেক পরে, এপ্রিল মাস পড়ার পর যে আসিম মুনির এবং শেহবাজ শরীফদের মনে হয়েছে যে আমরা এবার মধ্যস্থতাকারী হিসেবে আমাদেরকে তুলে ধরতে হবে। 19শে মার্চ শিয়া সম্প্রদায়ের ধর্মগুরুদের নিয়ে আসিম মুনির একটি মিটিং করেন, একটি বৈঠক করেন, অ্যান্ড রিপোর্টেডলি গেভ এ স্টার্ন ওয়ার্নিং টু শিয়া মুসলিম টু লিভ পাকিস্তান অ্যান্ড লিভ ইন ইরান। আর সেই বৈঠকেই তিনি এই ভাষায় হুমকি দেন যে পাকিস্তান ছেড়ে চলে যান, ইরানে গিয়ে থাকুন। কি বলছে? সেভারাল শিয়া ইসলামিক স্কলার্স অফ পাকিস্তান ওয়ার প্রেজেন্ট ইন দ্য মিটিং ইনক্লুডিং আলামা সিফা নাজাফি অ্যান্ড আলামা নাজির আব্বাস তাকভি। কিছু স্কলারও ছিলেন, তার মধ্যে একজন আলামা সিফা নাজাফি, একজন আলামা নাজির আব্বাস তাকভি, এই দুজন। আর এনাদের মধ্যেই, এনাদের বক্তব্যই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। তারা যে স্বীকারোক্তি এই মুহূর্তে করছে যে 19শে মার্চ সেই বৈঠকে আসিম মুনির তাদের সঙ্গে কি ভাষায় কথা বলেছেন এবং কি রকম ব্যবহার করেছেন, তাতেই অনেকটা স্পষ্ট হয়ে গিয়েছে যে পাকিস্তানের বর্তমান নেতৃত্ব আসলে দোআচলা। কি বলছে দেখুন, হোয়াইল অ্যাড্রেসিং এ গ্যাদারিং আলামা সিফা নাজাফি অ্যালেজড the Pakistan field marshal used a tough language against Shias, asking them to leave the country. এই হচ্ছেন আলামা সিফা নাজাফি, এই সেই ব্যক্তি, তিনি এই মুহূর্তে দাঁড়িয়ে যে বক্তব্য রেখেছেন সেই ভিডিওটাই ভাইরাল হচ্ছে, যেখানে তিনি বলছেন যে ফিল্ড মার্শাল আমাদের অতি জঘন্য ভাষায় আমাদের সঙ্গে ব্যবহার করেছেন, কথা বলেছেন এবং আমাদের হুমকি দিয়েছেন যে দেশ ছেড়ে চলে যান। কি বলেছে? হি ক্লেমড দ্যাট আসিম মুনির ডিউরিং দ্য ক্লোজ ডোর মিটিং রিপোর্টেডলি টোল্ড অ্যাটেন্ডেন্টস দ্যাট ইফ ইউ লাভ ইরান সো মাচ হোয়াই ডোন্ট ইউ গো টু ইরান, লেট ইউ জিন্না ওয়াজ এ শিয়া। তিনি বলছেন যে আসিম মুনির আমাদের বলছেন যদি আপনারা সত্যি ইরানকে এত ভালোবাসেন তাহলে কেন ইরানে চলে যাচ্ছেন না। তার বক্তব্য যে আসিম মুনিরকে আমি বলতে চাই, আপনি ভুলে যাবেন না আমাদের জাতির পিতা বলে যাকে আপনারা সম্মান করেন, যে জিন্নার কথা আপনি উস্কে দিয়ে নতুন করে হিরো হওয়ার চেষ্টা করেছিলেন, একটা পেহেলগামের মতন ঘটনা ঘটিয়ে দিয়েছিলেন, সেই মোহাম্মদ আলী জিন্নাও কিন্তু একজন শিয়া সম্প্রদায়ের ব্যক্তি ছিলেন। ভুলে যাবেন না। আর শিয়াদের পাকিস্তানের মাটিতে দাঁড়িয়ে শিয়া সম্প্রদায়ের মানুষদের সঙ্গে এই ধরনের আচরণ আপনাকে মানায় না। আপনি বেঈমান আসিম মুনির, বেঈমান। কি বলছে? আসিম মুনিরস অ্যালেজড ওয়ার্নিং স্পার্কস কন্ট্রোভার্সি। এবং তার শুধু বক্তব্য নয়, তার যে মুভমেন্ট ওই মিটিংয়ে, সেই মুভমেন্টও বিতর্কের জন্ম দিয়েছে। কি বলছে? অ্যাজ পার রিপোর্টস ডিউরিং ইন্টারাকশন বিটুইন দ্য আর্মি চিফ অ্যান্ড মেম্বার্স অফ দ্য শিয়া উলেমাস হুইচ ওয়াজ অ্যাবাউট অ্যান hour long, Asim Munir did not give any opportunity to religious scholars to respond or raise concerns. বলছে 1 ঘন্টার ওপরে বৈঠক করেছেন, কিন্তু ওই 1 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও কোনো স্কলার বা কোনো ক্লেরিককে একটা শব্দ বলার সময়টুকু দেননি আসিম মুনির। মানে কারোর কাছে কোনো মত জানতে চাননি, তিনি যেটা বলতে এসেছিলেন সেটা শুধু শুনিয়ে দিয়ে চলে গেছেন। কি বলছে? আলামা নাজির আব্বাস তাকভি অলসো অ্যালেজড দ্যাট হি অ্যাটেম্পট টু ইন্টারভেন্স মাল্টিপল টাইমস টু ইনিশিয়েট এ ডিসকাশন বাট ওয়াজ নট পারমিটেড। তারা একাধিকবার কিছু বলার চেষ্টা করেছিল আসিম মুনিরকে থামিয়ে দিয়ে, তাদেরও কিছু বক্তব্য রাখার ছিল,
তারা বলতে পারেনি, কারণ যখনই তারা বলতে গেছে তাদেরকে থামিয়ে দেওয়া হয়েছে। আর কি বলছে, সেভারাল রিলিজিয়াস স্কলার্স অ্যালিজড দ্যাট আফটার এ ওয়ান সাইডেড মিটিং কন্ডাক্টেড টু ওয়ান রিলিজিয়াস স্কলার। অনেকে এই কথাও বলছে যে অ্যাকচুয়ালি আসিম মুনির স্কলারদের ডেকে তিনি ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, তাদের কোনো বক্তব্য শোনার তার কোনো দরকারই ছিল না। এটা অ্যাকচুয়ালি ওয়ান সাইডেড মিটিং ছিল, তিনি শুধু ধমকানোর জন্য ডেকেছিলেন, এটা কোনো বৈঠক ছিল না। কি বলছে, এ সেপারেটেড মিটিং ইজ রেজ দেয়ার কনসার্ন ওয়াজ প্রমিসড আফটার ইফতার, হাউএভার আসিম মুনির লেফট বিফোর স্পার্কিং ফ্রাস্ট্রেশন অ্যামং স্কলার্স। তারপর ইফতার হয়, তারপর বলা হয় তো যে তোমাদের কথা শোনা হবে, কিন্তু শোনার আগেই আসিম মুনির ওই গল্প ছেড়ে পুরো জায়গা ছেড়ে চলে যান। দিস অ্যালিগেশনস হ্যাজ নাও fueled a new controversy involving Pakistani Army Chief Asim Munir, which comes amid US-Israel and Iran war, West Asia tension. এই গল্প, এই ঘটনা প্রকাশ্যে আনার পর, ভাইরাল হওয়ার পর নতুন করে আসিম মুনিরের মুখোশটা উন্মোচন হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। গোটা বিশ্ববাসীর কাছে এটা উদ্ঘাটন হয়ে যাচ্ছে যে আসলে আসিম মুনির, আসলে শেহবাজ শরীফরা তারা কোনো মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে না। তারা তো ইরানের পাশেও নেই, শুধু তারা গোপনীয়ভাবে বলছে ইরান তোমার পাশে আমরা আছি। আসলে তারা প্রকাশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র দালালি করছে, তাদের 15খানা পয়েন্টকে 16খানা বানিয়ে দিচ্ছে। আর ইরানের প্রস্তাব, যে প্রস্তাব দিয়েছে, একটি মাত্র প্রস্তাব এই মুহূর্তে দেওয়া হয়েছে, একটি মাত্র, যে হরমুজের ব্লকেট খুলে দাও, আমরা যুদ্ধ ইতি করে দেবো। হ্যাঁ ঠিক আছে, পরমাণু নিয়ে আলোচনা হবে, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা যেমন চলছিল তেমন হবে, রাজি হয়ে যাও। মানে আসিম মুনিরের এখন দায় এই বিষয়টাকে মার্কিন যুক্তরাষ্ট্রকে রাজি করানোর। যদি না করাতে পারে তাহলে ওই যে বললাম, শুরু তো করলাম, ওখানেই থাকতে হবে। আসলে পাকিস্তান তারা এই ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধটাকে একটা হাতিয়ার করে তারা যে সংকটকালের মধ্যে দিয়ে যাচ্ছে, সেই সংকটটা কাটানোর চেষ্টা করছে এই পাকিস্তানের বর্তমান নেতৃত্ব। ভাবছেন এটা তো আমারই কথা, গত এপিসোডেও আমি বলেছিলাম এই ধরনের কথা, কিন্তু দেখুন এই কথা আমার সঙ্গে হুবহু বলছে একই কথা একজন পাকিস্তানি বংশোদ্ভূত একজন সাংবাদিক, একজন খতিব, একজন ইমাম। এই মুহূর্তে দাঁড়িয়ে ইসলামিক 21C মার্কিন যুক্তরাষ্ট্রের অতি জনপ্রিয় একটি ইসলামিক পোর্টাল, ইসলামিক সাইট, নিউজ সাইট, তারা লিখছে যে পাকিস্তান পিসমেকার অর ইউএস পাপেট ইন ইরান ওয়ার। অনেকেই বলছিলেন যে কেন পাকিস্তানকে আমেরিকার দালাল বলছেন, এরকম বলা যায় মশাই? আমি বলছি না, আমি বারবার বলছি এই কথাগুলো আমার নয়, প্রত্যেকটা কথার তথ্য আপনাকে আমি তুলে ধরছি। এই কথা স্বয়ং পাকিস্তানি বংশোদ্ভূত একজন সাংবাদিক, তার নাম হাফিজ সাওয়ান, তিনি বলছেন। কি বলছেন দেখুন, বলছে লেটস বি অনেস্ট, পাকিস্তান কান্ট স্টেবিলাইজ ইটস ওন ক্রাইসিস বাট নাও ইটস স্টেবিলাইজিং এ ইউএস ইরান ওয়ার। বলে জিজ্ঞাসা চিহ্ন, যে দেশ নিজের দেশকে সামলাতে পারে না, স্থিতিশীলতা বজায় রাখতে পারে না, সে নাকি আবার একটা এসছে যুদ্ধ থামাতে, যুদ্ধের মধ্যস্থতা করতে। তার প্রথম লাইনটাই হচ্ছে এইটা। তারপর কি লিখছেন, হাউ ইজ দ্য হ্যাপেনিং, কি করে এটা সম্ভব? The country has been making headlines as the so-called mediator between Iran and US. Let's look into this closely. We have শেহবাজ শরীফ, the Prime Minister of Pakistan, বলছে আমরা একটা প্রধানমন্ত্রী পেয়েছি যার নাম শেহবাজ শরীফ। আচ্ছা, who twice nominated US President Donald Trump for the 2025 Nobel Peace Prize, slap bang in the middle of the Gaza genocide. যখন গাজাতে জেনোসাইড চলছে ওই সময়কালে একবার নয় দুবার শেহবাজ শরীফ ডোনাল্ড ট্রাম্পকে শান্তির নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনীত করেছিলেন। বুঝতে পারছেন? আমি বলছি না, পাকিস্তানি সাংবাদিক বলছে অ্যান্ড ডিউরিং দ্য সাইনিং অফ দ্য সো কল্ড গাজা পিস এগ্রিমেন্ট অন 13 October অফ দ্য লাস্ট ইয়ার উই লেভিস্ট প্রেজ অন হিম ইন দ্য মোস্ট এম্বারেসিং মোমেন্টস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। তারপর যখন 13ই অক্টোবর ওই গাজা পিস এগ্রিমেন্টের চুক্তি হলো, সেই অনুষ্ঠানে আমরা শেহবাজ শরীফকে দেখেছিলাম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সবচেয়ে বড় এম্বারেসিং মুভমেন্টটা তখনই আমরা দেখে নিয়েছিলাম। মনে আছে তো শেহবাজ শরীফ মুখটা কিরকম করে রেখেছিল, মানে সব থেকে এম্বারেসিং মুভমেন্ট বলছে ওই মুভমেন্টটাকে।
তারপর কি বলছে, বলছে সাকসেসিভ পাকিস্তানি গভর্নমেন্টস হ্যাভ বিন আনউইলিং, ইনক্যাপেবল ইভেন অফ রিজলভিং দ্য সাফারিং অফ দ্য কাশ্মীরি পিপলস ফর ডিকেডস। নিজেদের অনেক সমস্যা রয়েছে পাকিস্তানের, তার সঙ্গে রয়েছে ওই যে জোর জবরদস্তি দখল করে রাখা কাশ্মীরের বাসিন্দারাও পাকিস্তানকে পোছে না, তাদের কথায় ওঠে না, বসে না, এই সমস্ত সমস্যা রয়েছে পাকিস্তানের। দিস ইজ এ স্টেট দ্যাট কান্ট ম্যানেজ টেনশনস উইথ ইটস ওন মুসলিম নেবার। শুধুমাত্র তাই নয়, তাদের প্রতিবেশী মুসলিম দেশ আফগানিস্তান, তাদের সঙ্গেও তারা সংঘাতে জড়িয়ে পড়ে, সেখানেও স্থিতিশীলতা বজায় রাখতে পারে না। উইদাউট বম্বিং অ্যান্ড কিলিং থাউজেন্ডস, সংঘাত আপনারা দেখেছেন ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার আগে, দিস ইজ এ কান্ট্রি দ্যাট হ্যাজ স্পেন্ট ডিকেডস ফাইটিং আমেরিকাস war on terror at the cost of tens thousands of its own people, and this same state has now suddenly become a peacemaker. বলছে আপনারা দেখেছেন শতাব্দীর পর শতাব্দী ধরে যে দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়ার অন টেররের ভূমিকা পালন করেছে, কোনো দোষ ছাড়াই হাজার হাজার নিজের দেশবাসীকে মেরে ফেলেছে, এখন সেই দেশ উঠে এসেছে পিসমেকার হিসেবে। তিনি হাসছেন, এই কথাগুলো তিনি লিখছেন যখন তিনি হাসছেন, এটা বোঝাই যায়, এটা বোঝাই যায়। যারা খবর লেখেন, খবর পড়েন, তারা এই ধরনের খবর দেখলে বুঝতেই পারবেন তিনি কোন মোটিভ নিয়ে এই ধরনের কথা লিখছেন। তারপর তিনি লিখছেন, হোয়াট ডাজ পাকিস্তান গেট ইন রিটার্ন। অ্যাকচুয়ালি তার এই পিসমেকার হওয়ার পেছনে নেপথ্যে তার কি কি রিটার্ন পাবে পাকিস্তান। মানে সবচেয়ে বড় ব্যবসায়ী আসিম মুনির, তিনি ব্যবসা ছাড়া কিছু বোঝেন? ডোনাল্ড ট্রাম্পের সাগরেদ, চোরে চোরে মাস্তুতো ভাই। ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী, তিনিও একজন ব্যবসায়ী। তিনি দেখছেন কিভাবে এই যুদ্ধকালীন পরিস্থিতিকে কাজে লাগিয়ে এই পাকিস্তানকে সংকটকালীন পরিস্থিতি থেকে একটু তুলে ধরা যায়। আপনাদের আমি দেখিয়েছি না কাতার আর সৌদির থেকে যেদিন ওই বৈঠক হলো 11 তারিখ, ঠিক তার পরের দিনই কত কত টাকা ভাবুন। তারপর কি বলছে সৌদি আরব, না আমরা তো মিলিটারির জন্য টাকাটা দিইনি, আমরা কিসের জন্য টাকা দিয়েছি, আমাদের সৌদি আরবে তারা ফাইটার জেট পাঠিয়েছে, ট্রুপ পাঠিয়েছে, সেই জন্য টাকা দিয়েছি। টাকাটাই মেন গল্প। পাকিস্তান রোলস ইজ ট্রানজ্যাকশনাল, এখানে পাকিস্তানের রোল হচ্ছে ট্রানজ্যাকশনাল। আচ্ছা, ইন রিটার্ন ইজ সিকিউরস দ্য ফলোয়িং। কি তারা রিটার্ন পাবে মনে করছে? ইকোনমিক ব্রিথিং স্পেস, এই মুহূর্তে অর্থনৈতিকভাবে তারা কোণঠাসা, সেখান থেকে যদি একটু কুড়িয়ে কাড়িয়ে মধ্যপ্রাচ্যের দেশ থেকে এখান থেকে সেখান থেকে যদি একটু আর কিছু ঋণ নিয়ে যাওয়া যায়, সেই জন্য কি বলছে এই মুহূর্তে দাঁড়িয়ে তারা একটু অর্থনৈতিক স্বস্তি পাবে। কন্টিনিউ ফিনান্সিয়াল সাপোর্ট ফ্রম গালফ অ্যালাইস, ইউএই তাদের থেকে টাকা চেয়ে বসে আছে, বলছে সেই টাকাটাও দেবো না যদি আমরা এখন মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করি, বরং তাদের থেকে আবার কিছু ঋণ নিতে পারবো একটা ললিপপ দেখিয়ে। আচ্ছা, তারপর বলছে স্ট্রঙ্গার টাইস উইথ মেজর গ্লোবাল পাওয়ার্স, দেখাতে চাইছে দেখুন আমরা কত বড় শক্তি, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের মধ্যস্থতা করাচ্ছি, শান্তি ফিরিয়ে নিয়ে চলে আসছি, যুদ্ধ আর হবে। যদি তোরা এতটাই উদ্বিগ্ন হতিস, তাহলে যখন তোদের কাছে মেসেজ ছিল আসিম মুনির, সেবাজ শরীফ, যে ইরানে হামলা করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, সেই সময় কিভাবে ইরানকে সুরক্ষিত না করে একটা দায়িত্ব জ্ঞানহীন হিসেবে আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ল কিভাবে পাকিস্তান? কোনো তো প্রলোভন ছিল না আফগানিস্তানের থেকে, তাহলে হঠাৎ কেন আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করতে গেল পাকিস্তান ঠিক ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার আগে? বলছে ইনক্রিজড ডিপ্লোম্যাটিক রিলেভেন্স, ওদিকে IMF-এর থেকে লোন নিতে হবে, তাই ডোনাল্ড ট্রাম্প যা বলছে সে কথাই শুনে চলতে হবে। বুঝতে পারছেন? এই হচ্ছে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা। বুঝিয়ে দিলাম আশা করি। আমি বলছি না, আমি আবারও বলছি, প্রত্যেকটা কথা আমি যা বললাম তার সম্পূর্ণ তথ্য তুলে ধরেই আমি বলছি। আর আসিম মুনির কখনো তিনি ভালো সাজছেন ইরানের কাছে, কখনো তিনি ভালো সাজছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে। যদি সত্যিই তুমি মিডিয়েটর হতে, তাহলে নিজেরও তো কিছু কথা বলার জ্বর থাকতো, তাহলে তো মার্কিন যুক্তরাষ্ট্র তোমাকে বোঝাতে পারতে যে লেবানন অবশ্যই যুদ্ধবিরতির আওতায় আছে, আমাদের প্রস্তাবে তাই ছিল। ঠিক আছে, যা হয়েছে হয়েছে, সব কিছু বাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে ইরানের যে প্রস্তাব, সেই প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে রাজি করিয়ে দেখাক ইসলামাবাদ, তাহলে 7 খুন মাফ। আমি বলছি আর কোনোদিনও পাকিস্তানকে নিয়ে এই ধরনের এপিসোড করব না। কিন্তু আদেও কি সেটা হবে? আপনাদের কি মনে হয়? ইরানের দেওয়া প্রস্তাব মার্কিন যুক্তরাষ্ট্র মেনে নেবে? অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আপনার গুরুত্বপূর্ণ মতামত। এই ভিডিওটি যদি মনে হয় ইনফরমেটিভ, একদম সঠিক কথা বলেছি,
যে থাম্বনেলে লেখা আপনারা দেখতে পাচ্ছেন তার সঙ্গে এই এপিসোডে যা যা আমি তথ্য তুলে ধরেছি কোনোটাই অমিল নেই, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, আরও 5 জনকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক করবেন ভিডিওটি, সাবস্ক্রাইব করবেন আর প্লাস নিউজ 24x7। দেখতে থাকুন রণক্ষেত্র। জয় হিন্দ, বন্দে মাতরম।